আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, যদিও আমাদের মাছ চাষের প্রকল্প ভাঙ্গা থানায় ফরিদপুর জেলাতে, তবে এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলাতে। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর থানার আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সাকিব ভাইয়ের বাড়ির পুকুরই বলা চলে। এটা আমাদের পিছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ওনার পুকুর। ওনার পরিচয় হচ্ছে, আপনারা অনেকেই যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, এর আগে ভাইকে নিয়ে একটা ভিডিও আমরা করেছিলাম, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। তো যারা ভিডিওটি দেখেননি, নতুন করে ভিডিওটি দেখছেন, ওনার পরিচয়টা উনি নিজেই দেখ। ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম খান, আমি পুলিশ সুপার। এটা আমাদের গ্রামের বাড়ি পুকুর। এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রাম। তো এই পুকুরটা মূলত 78% যখন মানে শীতকাল থাকে, এখন তো ভরা বর্ষা, মোটামুটি এখানে 90% মতো পানি আছে। তো আজকে রাজভাই অনেক দিন ধরে বলতেছিলেন, আমরা বেসিক্যালি 15 জুন মাছটা ছেড়েছি। তো ওই সময় যখন আমরা মাছটা ছেড়েছি, এখন হচ্ছে 2 মাস 5 দিন আজকে চলতেছে। তো 5 দিন আসলে ধরা যায় না, কারণ 5 দিন মাছ খায় না, খাবার দেওয়া হয়নি। তো বেসিক্যালি আসলে 2 মাস। তো আজকে আমরা বেসিক্যালি আসার মূল কারণটা হচ্ছে, রাজভাই বলছিল যে উনি যে মাছটা আমাকে দিয়েছিলেন, এই গ্রোথ কীরকম আসছে। উনি আমাকে বেশ কিছু অ্যাডভাইস দিয়েছিলেন আগে, যে কীভাবে কী খাওয়াতে হবে, কখন কোন ইউরিয়া অ্যামোনিয়া গ্যাস পরিচর্যা করতে হবে, কুকুরনাশক জীবাণুনাশক। তো ওটা করার পরে এখন আমরা আসছি আসলে বেসিক্যালি যে 2 মাস পরে মাছের আসলে বৃদ্ধিটা কীরকম হয়েছে সেই বিষয়ে আর কি আজকে একটা আপডেট নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সাকিব ভাই অনেক বড় মাপের একজন সরকারি অফিসার, একজন প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা। উনি রানিং এসপি। মাছ চাষটা আসলে ওনার পেশা না, এটা উনি শখের বশে করেন। এটা ওনার বাড়ির গ্রামের বাড়ি পুকুর, এইখানে উনি শখের বশে মাছটা চাষ করেন। তো ভাই ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এবং কিভাবে কি করা যায় আমি ওনাকে একটা সাজেশন দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আমি যেহেতু সরজমিনে প্র্যাকটিক্যালি ওনার পুকুরটা কখনো দেখি নাই, তো ভাইয়ের সাথে মাঝে মধ্যেই কথা হয়। ভাই খুব বলে যে ভাই একবার আসেন না, একটু ঘুরে দেখে যান। আর যেহেতু মুন্সিগঞ্জ আর ফরিদপুর খুব একটা দূরত্ব না, তো আমরা মূলত ঘোরার উদ্দেশ্য করেই আজকে চলে আসলাম। ভাইয়ের প্রকল্পটা একটু দেখে যাই, ভাইয়ের সাথে আজকে ঘুরবো, হ্যাঁ। এবং এইখানে কি কি সমস্যা আছে, কি করা উচিত, মাছও আমরা ধরে দেখব কিছু খেপলা জাল বা ঝাঁকি জাল দিয়ে। যদি বেশি পরিমাণে মাছ উঠাইতে পারি তাহলে তো ভালো, যদিও ঝাঁকি জালে খুব একটা মাছ উঠে আসবে না, আর বড় মাছ তো ঝাঁকি জালে আসে না। সর্বোচ্চ চেষ্টা করে দেখি মাছটা একটু স্যাম্পলিং করে, মাছের স্বাস্থ্যগত সুস্থতা অসুস্থতার একটা ব্যাপার আছে, সব কিছু একটু ভেরিফাই বা যাচাই বাছাই করে দেখি আর কি কোনটা কি করা দরকার। যতটুকু সম্ভব আমরা একটু গাইডলাইনই করার চেষ্টা করি ওনাকে। তো এখন আপাতত পুকুরটা আমি একটু ক্যামেরাটা ধরে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। পুকুরটা একটু দেখাই। দেখুন দর্শক, এইটা ওনার পুকুর। এইটা বর্তমানে ভাই বলতেছে 78% জায়গা, তবে আমার দেখে মনে হচ্ছে কিছুটা বড় হবে আলহামদুলিল্লাহ। এটাতে এখন মাঝখানটাতে প্রায় 20 থেকে 25 ফিটের মতো গভীরতা আছে। দর্শক, এই বৃহত্তম মুন্সিগঞ্জে বিশেষ করে বিক্রমপুরে আমি ঘুরে যেটা দেখলাম, একটা জিনিস আপনাদের দেখাই। দেখেন এই ঘরটা, দেখেন কত সুন্দর, পানির উপরে মাচা করে করা হয়েছে। ওই পাশেও আছে 2টা, দেখেন এইখানে একটা, এই পাশটাতে দেখেন একটা, ওই পাশটাতে দেখেন একটা। এই ঘরগুলো মনে হয় বিক্রমপুরের ঐতিহ্য, হ্যাঁ। ওনারা এইভাবে করে। সাকিব ভাইয়েরও একটা আছে ওই পাশে একটা পুকুরের উপরে, ওইটাতে আমরা কিছু সময় বসেছিলাম, বেশ ভালো উপভোগ করার মতো একটা বিষয়। বিক্রমপুরে আমি যেটা দেখলাম, আমার যেটা মনে হয়েছে যে এগুলো একসময় বিল ছিল বা চক ছিল বা চকের জমি ছিল, ওইখান থেকে মাটি কেটে কেটে বসত বাড়ি করা হয়েছে। এই জন্য প্রচুর পুকুর পুষ্করণী, অনেক পুকুর পুষ্করণী, হ্যাঁ। তো এই পুকুর পুষ্করণীগুলো ম্যাক্সিমামই আসলে অযত্ন অবহেলায় পড়ে আছে। ওয়াটার ক্যাপাসিটি আছে, তবে এইগুলাকে কাজে লাগানো হচ্ছে না। এই বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগেনি।
যারা আপনারা বিক্রমপুর সহ বৃহত্তম মুন্সিগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখেন, যাদের বাড়ির আশেপাশেই এইরকম পরিত্যক্ত জলাশয় বা ওয়াটার ক্যাপাসিটি পড়ে আছে, যেখানে ঘাস লতা পাতা ঝোপঝাড় হয়ে আছে, ওয়াটার ক্যাপাসিটি আছে তবে মাছ চাষ করতেছেন না, আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব ইনশাল্লাহ। এই ওয়াটার ক্যাপাসিটিগুলোকে আমরা যদি মাছ চাষের আওতায় আনতে পারি, তাহলে কিছু পরিমাণে আমিষ বেশি উৎপাদন হলেও তো আসলে আমাদের মানব স্বাস্থ্যের জন্য এটা ব্যাপক একটা ভূমিকা রাখবে, তাই না? তো যাই হোক দর্শক, এই পুকুরে খেপলা জাল দেওয়ার মতো ওইরকম অভিজ্ঞ মানুষ নাই। চলেন আমরা কিছু ফিট ফেলেছি, আমরা একটু মাছ ধরে দেখার চেষ্টা করি যে মাছগুলো কি অবস্থা হয়েছে। এখন 2 মাস হয়েছে মাছের বয়স। যখন দিয়েছিলাম এভারেজে 8টা 10টা 15টা 20টাতেও ছিল। তো 2 মাসে ভাই তো নিজে থাকেন না, ওনারা ঢাকাতে থাকেন, ওনাদের লোক আছে, তারা পরিচর্যা করেন। চলুন এখন কিছু মাছ ধরে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। দর্শক, জাল দেওয়া হয়েছে, যদিও পুকুরের পানির গভীরতা হিসাবে জালের কন্ডিশন অতটাও ভালো না। আস্তে আস্তে করে উঠান চাচা, তারপরেও দেখি যদি অল্প কিছু মাছও উঠে আসে, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি, ভালো লাগবে আর কি বিষয়টা। পুকুরের তলদেশে কিন্তু প্রচুর গ্যাস আছে। হ্যাঁ, ওই যে জাল যখন টেনে নিয়ে আসতেছে দেখছেন বুদবুদ উঠতেছে, এটা কিন্তু সমস্যা। এই জন্য মাঝে মধ্যে অ্যামোনিয়ার ডোজ করতে হবে, নুন চুনের ডোজ করতে হবে কন্টিনিউ। দেখা যাক কোনো মাছ উঠে আসছে কিনা। একটা আসছে মাত্র। হ্যাঁ নিয়ে আসেন না, দেখবো না পরে। একটা আসলে তারপরেও ভালো মন্দ বুঝতে পারবো। ওরে বাবা, অসম্ভব সাইজ হয়েছে। না না, এটা রুই। আচ্ছা, তেলাপিয়াটার বিষয় দেখতেছি। এইখানে ম্যাক্সিমাম পুকুরেই তেলাপিয়া থাকে। তো এই আজিবর কাকা, এই বলটা দাও এখানে। সাকিব ভাই, সুন্দর সাইজ হয়েছে না? এর থেকেও বড় মাছ আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু হাফ কেজি তো হবেই। ধরেন তো ভাই, কি অবস্থা, মাছটা সুন্দর হয়েছে, দারুণ। হ্যাঁ, ওটা রেখে দেন, ওটা ফেলায়েন না। দর্শক, খেপলা জাল দিয়েছি, মাত্র একটা মাছ উঠে আসছে। এটা রুই মাছ, আমাদের পদ্মা নদীর রুই মাছ। মাছটা সাকিব ভাই ধরেন। আরে ধরেন না, হাত ধুয়ে ফেলবেন, সমস্যা কি? সাকিব ভাই, এইবার আপনার মাছের রিভিউ আপনার কাছ থেকে নিব। আপনাকে যখন মাছ দিয়েছিলাম আজ থেকে 2 মাস মাছের বয়স, তাই না ভাই? জি, 2 মাস আগে মাছ দেওয়া হয়েছিল, তখন এভারেজে কয়টা লাইনের মাছ দিয়েছিলাম বলেন? এটা ছিল আপনার 10টা 1 কেজি। 10টা 1 কেজি। 10টা 1 কেজি। কোনোটা 20টাতেও ছিল, তাই না? 20টাও ছিল, ছোট ছোট হ্যাঁ, ছিল। ছোট ছিল, কোনোটা 8টা 10টাতেও ছিল। তো একটু মাছটা নামান তো ভাই। দেখেন নদীর মাছের না, নিচে রাখার দরকার নেই, হাতের উপরেই রাখেন। মাছের যে একটা সৌন্দর্য, মানে বিলে আপনারা মাছ ধরেন, অনেকেই দেখবেন বিলে বা চকে যখন আমরা মাছ ধরি, সেই মাছ দেখতে যেমন লাগে এই মাছেরও ঠিক ওই রকমই সৌন্দর্য লাগতেছে। কালারটা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, এভারেজে 8টা 10টা লাইনের মাছ 2 মাসে এরকম সাইজ হইতে পারে। কার কার পুকুরে হয়েছে আমাকে কমেন্ট করে জানান তো আপনারা। ভাই, মাছের রিভিউ আমি বলবো না, আপনি বলেন। মাছের রিভিউটা আপনি দেন। অবশ্যই ভালো হয়েছে, তবে আমার মানে দুঃখ লাগতেছে কাতলা উঠে নাই। লাস্ট মাসে আমরা কিছু কাতলা উঠেছিলাম, যে 750 গ্রাম হয়েছিল এক মাসে ছাড়ার, ওই 8টা 10টা লাইন থেকে। ওই হ্যাঁ, ওইগুলি যেগুলি একদম কিছু বড় ছিল। তাহলে আপনার কি ধারণা না যে কাতলা মাছগুলো এখন 1.5 কেজি হয়ে গেছে সব 2 মাসে? হ্যাঁ, ইনশাআল্লাহ এরকম আমার মনে হয় হয়ে গেছে। আরেকবার হয়তো একটা খেপটা ভালো যদি আল্লাহ পাক কপালে দেয়, মরে যাবে। আচ্ছা দেখি, আরো একবার আমরা ট্রাই করবো না, রাইখে দেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। মাছটা কি সুন্দর, মানে দেখার মতো একেবারে। দেখেন নদীর মাছের মতো। সাকিব ভাই, একটা জিনিস খেয়াল করছেন, আপনি কখনো ঘাটে মাছ কিনতে গেছেন? পদ্মার ঘাটে আমি কম কি দেখি, আমি ওইখানে দেখবেন, ওইখানে যে মাছগুলা, পদ্মার মাছগুলা দেখবেন যে এই পেটটা ছড়ানো থাকে অনেক, তাই না ভাই? পেট বলতে কি, এই সিনাটা, হ্যাঁ এইরকম চওড়া, এটা কিন্তু চওড়া, দেখছেন ওই জাতের মাছ তো। আর মাছের তুলনায় মাথা কিন্তু ছোট, ঠিক না? এবং মাছটা কিন্তু বুঝাইতেছে না, মাছটা ওজন আছে। মাছটার বডি ওয়েট সলিড বেশি। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, শুধু মাছটা হাতে উঠাই নেন ভাই, মাছটা হাতে উঠাই নেন, ওইটা মিটার পরে অন করেন, এই পানি সহ 0 করেন। হ্যাঁ, 0তে চাপ দেন, হচ্ছে না, পানি নড়তেছে তো, তাই টেরেতে দেন, টেরে লেখা না ওইটাতে দেন, ওই যে 0-র উপরেরটা। হ্যাঁ, 0-র উপরে। হ্যাঁ হ্যাঁ, এবার দেন, 0-0 হয়েছে, এইবার দেন দেখি। যেটা বলছিলাম অ্যাকুরেট।
আধা কেজি। 512 গ্রাম। আলহামদুলিল্লাহ, আন্দাজ একদম ঠিক আছে না? আমার ঠিক শুকর আধা কেজি। আলহামদুলিল্লাহ। দর্শক, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, নদীর মাছ নদীতে যেমন লাগে দেখেন ভাইয়ের পুকুরেও ওই রকম হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সাকিব ভাই, এবার আপনাকে একটা প্রশ্ন করি। দেখেন, সাধারণত আমরা তো আসলে পোনা ব্যবসায়ী না, আমরা তো পোনার ব্যবসাটা একটা সাইড বিজনেস হিসাবে করি। হ্যাঁ, আমাদের মেইন ব্যবসা হচ্ছে বড় মাছের চাষ, পাশাপাশি এটা আমরা করি। হ্যাঁ, তো অনেকেই মনে করে যে রাজীব ভাই ওনার পোনা দেখে এটার বিষয় সাফাই গাইতেছে, ভালো বলতেছে বেশি। আসলে দেখেন, যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, আপনি বলেন তো যে এর আগেও তো আপনি মাছ চাষ করছেন, কম বেশি এই পুকুরে মাছ ছাড়ছেন, এরকম গ্রোথ কোনোদিন পাইছেন? না, মোটামুটি আসলে হিসাব করলে কিন্তু মানে মাত্র 2 মাস কিন্তু আসলে ছাড়া হয়েছে। আগে আমরা যখন মাছ ছাড়তাম ঠিক 1 বছর পরে আসলে নিতাম হিসাবটা। 1 বছর এতটুকুই তো? না, 1 বছরে হয়তো হয়েছে, কিছু হয়েছে, মানে 1 বছরে হয়েছে। তখন ও ছাড়ছি আবার বড়। বড় তখন আমরা ছাড়ছিলাম 300 গ্রাম বা 400 গ্রামের সাইজে ছাড়ছিলাম। 1 বছরে এর থেকে একটু বড় হইতো, তাই তো? তখন ওই তো হয়তো 300-400 গ্রাম ছাড়ছে, যেহেতু হয়তো 1 বছর রাখার পরে হয়তো 1 কেজির মতো হয়েছিল তখন। হয়েছিল। আর এখন তো আল্লাহর রহমতে 8টা-10টা লাইন, আপনি তো 300 গ্রাম ছাড়েন নাই, 8টা-10টা লাইন থেকেই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 2 মাসে আমাদের 512 গ্রাম হয়েছে। আমার মনে হয় রুই মাছ আরো বড় পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। একটা মাছ উঠে আসছে বলে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দিব, সমস্যা নেই, ছেড়ে দিব। যাই হোক দর্শক, একটু ধরে আপনাদেরকে মাছটা আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, মাছের কালারটা একটু দেখেন। দেখেন, আপনারা অনেকেই করেন কি যে নদীর মাছ কিনতে বিভিন্ন ঘাটে যান, হ্যাঁ, বা বিভিন্ন নদীর পাড়ে গিয়ে কিনেন। তখন দেখবেন নদী থেকে যে মাছ ধরে নিয়ে আসে, এই বুকের দিকটা অনেকটা চওড়া থাকে, পেটের অংশটা। দেখেন আমার মাছটা ওই রকমই। হ্যাঁ, এবং এইটার যে পর পাখনার যে কালার, আহা পড়ে গেল, দাঁড়াও আমি ধরতেছি। দেখুন দর্শক, অনেকক্ষণ আগে ধরেছি, তারপরেও মাছটাতে কত শক্তি। সাকিব ভাই যেদিন প্রথম আমার কাছে মাছ আনতে গেল, ভাই বলতেছিল যে ভাই এত ছোট ছোট মাছের এত শক্তি কেন? একটু খেয়াল করে দেখেন, অসম্ভব লাগতেছে বিষয়টা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, অনেকেই আপনারা মনে করবেন যে রাজীব ভাই নিজের মাছ এই জন্য পজিটিভ বলতেছে। তো একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমি তো সাধারণ মানুষ, আমার সামনে এসপি সাহেব দাঁড়িয়ে আছে, উনি তো ভুলভাল কথা বলার মতো মানুষ না। ভাই তো নিজেও এটা রিভিউ দিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখেন কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই মাছের আসলে কোনো জবাব নাই। আমি খুব খুশি হয়েছি মাছ দেখে, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে ফরিদপুর থেকে আমরা মুন্সিগঞ্জে আমরা 4 জন আসছি মোট। সাথে আমাদের রাকিব ভাই আছে, রাকিব ভাই ভিডিও করতেছে, তাকে তো আর দেখতে পাবেন না। আমার বামে আছে আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হাবিবুর রহমান, উনি আমাদের ওয়ার্ডের রানিং মেম্বার, খুব ভালো মানুষ, উনিও মাছ চাষি। এবং ওই পাশটাতেই আজিবর কাকা আছে, আপনারা অনেকেই আজিবর কাকাকে চিনেন, ওনার গাড়িতে করে আমরা বিভিন্ন জায়গাতে মাছ পাঠাই। এসপি সাহেবকে অনেক ভালো জানে, এই জন্য উনিও চলে আসছে আমাদের সাথে। এবং পাশেই আছে আমার অন্য আরেক বড় ভাই, ওনার নাম মোহাম্মদ এনায়েত হোসেন, উনি একজন ব্যবসায়ী। মাছের প্রতি ওনারও দারুণ একটা আগ্রহ, মাঝে মধ্যে আমরা একসাথে ঘাটে মাছ কিনতে যাই। আর এসপি সাহেবকে তো আপনারা সবাই চিনেনই। দর্শক, একটা বিষয় একটু আপনাদেরকে দেখাই। এই পুকুরটাতে যখন জাল দেওয়া হলো, মাত্র 1 পিস মাছ জালে উঠে আসছে। এইখানে দেখেন অনেক গভীর, তো এই জন্য মাছ উঠে নাই। এইখানে দেখেন মাছ খাবার খাচ্ছে। এইখানে আমার মনে হয় না যে 500 গ্রামের নিচে কোনো মাছ আছে, অনেক গভীর। এই জন্য যেই মাছটা জালে উঠে আসছে, আমার ধারণা ওই মাছটাই সব থেকে ছোট ছিল। এর থেকে অনেক বড় বড় মাছ কিন্তু এখানে খাচ্ছে। দেখেন এই রুই মাছগুলো প্রত্যেকটাই 800 গ্রাম, 900 গ্রাম, 700 গ্রাম এরকম ওজন। আমি যখন আমার পুকুরে মাছ মজুত করি এবং 6 মাস পর পর যখন বিক্রি করি, 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি, 5 কেজি যখন ওজন হয়, আপনারা অনেকেই ভাবেন কি রাজীব ভাই এটা কি দেখায়, অদ্ভুত বিষয়, এরকম হওয়া সম্ভব নাকি? তো দর্শক, আমার পুকুরে না হয় সম্ভব না, এসপি সাহেবের পুকুরে দেখেন না, প্র্যাকটিক্যালি দেখেন। এখানে দেখলেই বোঝা যাচ্ছে, এখানে দেখেন যে মাছগুলো ওয়াশ করতেছে, খাচ্ছে। দেখেন এগুলা ম্যাক্সিমামটাই 700 গ্রাম, 800 গ্রাম এরকম সাইজের। 1 কেজি সাইজের রুই মাছ তো এই পুকুরটাতে আছে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আপনাদেরকে সাকিব ভাইয়ের এক বন্ধুর সাথে একটু পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজ মেরু। আমার বাড়ি চাঁদপুর মতলবে। তো আমি আসলে মাছের ব্যাপারে অনেক আগে থেকেই, যেহেতু মতলবে চাঁদপুরে বাড়ি, সেই হিসেবে মাছের প্রতি একটা ইন্টারেস্ট আমার আছে। আমি এমনিতে রিয়েল এস্টেট এবং আইটি বিজনেস করি।
আলহামদুলিল্লাহ। তো এখন আমার যেটা হয়েছে যে আমার নিজের বাড়ির সঙ্গে আমার একটা পুকুর আছে, ছোট পুকুর আছে, ওটাও প্রায় 60-70 শতকের মতো হবে। তো আমি বেশ কয়েকবার এখানে আসছি এর আগেও। তো এখানে আসার পরে আমার যে একটা অভিজ্ঞতা আজকে হলো যে এত দ্রুত 2 মাসের ভিতরে এত অল্প সময়ের মধ্যে মাছের যে চেহারাটা আমি দেখলাম, মানে আমি আসলে মিলাতে পারছি না যে এটা আসলে কি নদীর নাকি পুষ্করিণীতে এখানেই পালা। তো আমি ওনাকে জিজ্ঞেস করার পরে আমি যেটা বুঝলাম যে এখানে ওনাদের কোয়ালিটি এবং মেনটেনেন্স যে প্রসিডিউরটা, এটা রিয়েলি খুব চমৎকার, যেটা আমাকে খুব মুগ্ধ করেছে। এবং আমিও খুব আগ্রহী আমার বাড়িতে আমি এই ধরনের একটা ছোটোখাটো পাশাপাশি আমার অন্যান্য ব্যবসার পাশাপাশি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আমার আছে। ইনশাআল্লাহ। আপনাকে একটু থামাই ভাই, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি হয়তোবা সাকিব ভাইয়ের কাছে আমার বিষয় শুনেছেন। আমি অনেক সময় বলেছি যে 8টা 10টায় 1 কেজি হয়, এরকম সাইজের মাছটা 4 মাসে 1 কেজি করা সম্ভব। আচ্ছা, তখন তো হয়তোবা আপনারা বিশ্বাস করতে চান না যে এটা কেমনে সম্ভব, তাই না? এটা হয় নাকি? জি সেটাই। তো আজকে তো প্র্যাকটিক্যালি দেখলেন। হ্যাঁ, আজকে নিজের চোখে দেখলেন। এবং দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, এই যে মাছগুলো আপনারা দেখতেছেন এগুলো সম্পূর্ণই পদ্মা নদীর মাছ। আমরা পদ্মা নদী থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রেণুটা সংগ্রহ করি, সেই রেণুটা আমরা নার্সিং করি এবং নার্সিং করে নিজেরা চাষ করি, পাশাপাশি সারা বাংলাদেশে পৌঁছে দেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করুক। দোয়া এবং করবেন ইনশাআল্লাহ। আপনি যে রিভিউটা দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি। মাছ দেখে তো আমি খুশি, আপনাদের এই পজিটিভ রিভিউ পেয়ে আমি আরো বেশি খুশি। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের প্র্যাকটিক্যাল দেখা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি। সাকিব ভাই, এইবার আপনার কাছে জিজ্ঞেস করব আমি, পদ্মা নদীর মাছ সম্পর্কে আপনার রিভিউ বলেন। আমি আগে বলেছিলাম পোনা সম্পর্কে আপনাকে, এখন আপনি চাষ করেছেন, এটার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কি এবং প্র্যাকটিক্যালি কি দেখলেন, এটার হ্যাপিনেস আউটপুট কি, পজিটিভ না নেগেটিভ, এইগুলো আপনি একটু আমাকে কাইন্ডলি বলেন দর্শকদের উদ্দেশ্যে প্লিজ। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমরা আসলে মাছটা যেটা বললাম যে 15 জুন আমরা ছেড়েছিলাম, তখন ছিল মোটামুটি 10টা লাইনের মাছ, কিছু 20টা লাইনও ছিল, ছোটও ছিল। তবে আপনার কি মনে হয় আজকে যেটা উঠে আসছে এটাই সব থেকে ছোট মাছ হবে? এরকমই হবে মনে হয়। হ্যাঁ, মাছ যেগুলো খাচ্ছে পুকুরে এগুলো তো বড় বড় দেখতেছি, অনেক বড় বড়, 1 কেজি বা 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ, কাতলাগুলি স্পেশালি আমার মনে হয়। জি। আর যেটা বলতে নদীর মাছের স্টেবিলিটি অনেক ভালো, শক্ত। এবং আমরা যখন মাছ ছাড়ছিলাম খুব কম মাছ মারা গেছে, তাই না জুলাস ভাই? খুব কম মাছ মারা গেছে। একটা মাছ মারা গেছিল। একটা মাছ মারা গেছিল। হ্যাঁ, এরকম ইতিহাসে হয় না। আপনি দেখবেন হ্যাচারির মাছে যে যশোর টশোর বিভিন্ন জায়গা থেকে এনে সারে 5-10 কেজি মরবেই, কিন্তু আমার মাছ মরছে মাত্র একটা। আর আমরা তো ছাড়ছিলাম তখন, আমি আগে একবার ছাড়ছিলাম এখান থেকে লোকাল হ্যাচারি, তো 200 থেকে 300 গ্রাম ছিল। হ্যাঁ, তো 200 থেকে 300 গ্রাম 1 বছর শেষে আমাদের 1 কেজির মতো হয়েছিল আর কি, বলা যায়। হ্যাঁ, কিছু মাছ পরবর্তীতে আমরা পাইছি যে 2 বছর হওয়ার পরে পাইছিলাম কিছু কাতলা, 2.5 কেজি সামথিং লাস্টবার পাইছিলাম, 2.5-3 কেজি পাইছিলাম। কিছু পুরানো ছিল, পুরানো মানে 2-2.5 বছর পুরানো। কিন্তু এই মাছের আমি বলবো সেই দিক থেকে যে মাত্র 2 মাস, 2 মাসে যদি 100 গ্রাম বা 150 গ্রামের মাছ ছাড়ি আমি, আর সেই মাছটা যদি 500 গ্রাম হয়, এটা আমরা দেখলাম মাপলে 512 গ্রাম। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই মাছটা সবচেয়ে ছোট রুইয়ের ভিতরে এরকম পাওয়া গেছে, আরো বড় রুই আছে পুকুরে। হ্যাঁ, খাচ্ছে যে দেখা যায়। কারণ এই পুকুরে আসলে বোঝা যাচ্ছে না কেন, যদি রাজীব ওইদিকে ধরেন তাহলে বুঝাবে এই পুকুরটা আসলে অনেক ডিপ। এটা 22 থেকে 25 ফিট। হ্যাঁ, এটা 25 ফিট ডিপ। মাছ দৌড়ায় এবং মাছ সহজে মানে আর এর টাইমও না খাওয়ার। নর্মালি আমরা বিকাল 5টা 5:30টার পর ভাসমান খাওয়াটা দিই 5:30টার দিকে। আজকে দেওয়া হয়েছে আমরা 2:30টার দিকে। তো যে কারণে প্রচন্ড রোদ থাকার কারণে, যেহেতু এখানে ছায়া নাই, মাছ আসে না। এখন আসতেছে, এই যে ছায়া পড়ছে, এখন বেলা হয়েছে মোটামুটি 3:30, এখন মাছ আসা শুরু করছে খাওয়ার জন্য। এবং মাছ খুবই অ্যাক্টিভ দেখা যেতেছে, যে আশা করি আমি এখানে মাছ আছে। কাতলা মাছ 1 কেজি 200-300 গ্রাম আছে। না না, কাতলা মাছ আরো বড় হয়েছে ভাই। কাতলা মাছ এখন 1.5 কেজি নিচে নাই আমার বিশ্বাস। আপনি 1 মাস আগে আমাকে ভিডিও করে পাঠাইছিলেন, মনে আছে? হ্যাঁ, 750 গ্রাম। 750 গ্রাম একটা সবচেয়ে বড় কাতলা। তখন ধরেন 100 গ্রাম থেকে যদি 1 মাসে 750 গ্রাম হয়, এখন 1.5 কেজি নিচে কোনো কাতলা মাছ নাই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আমরা আশা করি ভাই খাওয়া দিয়ে যাব। এবং আপনি খাবারটা খাওয়াচ্ছেন কোন কোম্পানি সেটাও বলবেন। আমি খাওয়াচ্ছি টংওয়ে কোম্পানির দর্শক একটু ভাইকে থামাই। টংওয়ে কোম্পানির খাবারটা দারুণ লেভেলের ভালো খাবার। আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না, প্লিজ এটা আপনারা মনে করবেন না। টংওয়ে কোম্পানি আমাকে কোনো সুযোগ সুবিধা দেয় না, আমি নিজেও ওনাদের ফিড কিনে খাওয়াই। সত্যি কথা বলতে আমি পাবদা মাছকে খাইয়েছি সাকিব ভাই, ওইগুলা 1 কেজি 400 গ্রাম খাবারে আমার 1 কেজি পাবদা মাছ হয়েছে। আর রেট খুব ভালো। হ্যাঁ, এবং 1 কেজি সামথিং কিছু ফিট লাগছে আমার 1 কেজি রুই মাছ উৎপাদন হইতে। মানে এটা দারুণ লেভেলের একটা
ভালো পজিটিভ আউটপুট, আলহামদুলিল্লাহ। তো ভাই হ্যাসারির মাছ এবং পদ্মা নদীর মাছটা যদি অরিজিনাল হয়, দেখেন অনেকেই ফোন কল করে আমাকে বলে কি যে মাছের এত দাম হয় নাকি, পোনার এত দাম কেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ধরেন আপনি হয়তো দেখবেন হ্যাচারিতে আমরা 250 টাকা কেজি পাই, 200 থেকে 250 টাকায় রুই কাতলা নিচ্ছি, হ্যাঁ। কিন্তু দেখলেন আপনি খাওয়া দিলেন হুম। এবং দিন শেষে দেখলেন মাছটা বাড়লো না, জি। তাহলে আপনি হয়তো ভাবতেছেন যে আমার এখানে 250 টাকা সেভিং হলো, 250 যে আপনি 500 টাকা থেকে 250 টাকা আনলেন, হুম। কিন্তু আপনি দিন শেষে যদি দেখেন 1 বছর আপনি যেই পরিমাণ খাওয়া দিলেন, হুম। ধরেন আপনি এখন আমি 15-20 কেজি দিতেছি, হুম। বছর শেষে যে তুমি হঠাৎ করে জাল ফালায় দেখি হুম। যে মাছ ছাড়ছিলাম 300 গ্রামের হুম। আর মাছটা আছে 700 গ্রাম বা এরকম, হুম। কারণ আমি হিসাব করলে দেখা যাবে যে এটা পুরোটাই লস। হ্যাঁ, যে সময়, কারণ আমার ইসা আছে একজন জুলাস ভাই আছেন যিনি এই যে আমার কেয়ারটেকার, উনি মাছটা দেখেন, হ্যাঁ। তো উনিও তখন আমাকে তো বলবে, অ্যাটলিস্ট বকা হলেও দিবে, আমি এসপি হয়ে যাই হই যে তুমি এগুলি কোত্থেকে মাছ আনছিলা, হ্যাঁ মাছ তো বাড়ে নাই, পুরো সময় নষ্ট। কারণ উনি খাওয়া দিতেছে সকাল বিকাল, ওনারও মানে মন খারাপ হবে যে এত কষ্ট করলাম তো কি লাভ হলো, এত দিলাম। আপনার একটা বিষয় একটু ভাই, আপনার কি এখন বিশ্বাস হয় যে 8টা-10টা লাইনের মাছ 1 বছরে 3 কেজি করা সম্ভব রুই মাছটা? করা যায়। এটা কি আপনি প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারতেছেন? ভাই আপনার পুকুরটা তো একটু ছোট, এটা যদি একটু বড় পুকুর হইতো বা আরো অনেক জায়গাতে ওয়াটার ক্যাপাসিটি থাকতো। জুনে 15, যদি এটা মার্চে ছাড়তাম, হ্যাঁ, যে প্রপার টাইম ফাল্গুন মাস 3 মাসে, এখন এই মাছটা অনেক বড় হয়ে যেত, প্রায় হয়তো 2 কেজির কাছাকাছি চলে যেত কাতলাগুলো। যেটা আমরা এখন প্ল্যান আছে যে সামনে বছর হয়তো আমরা আমরা ফাল্গুন মাসে মাছ ধরে ফেলবো, বড়গুলো ধরে ফেলবো, আবার নতুন মাছ ছাড়বো। দর্শক আপনারা সবাই সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার সাথে আজকে যারা ফরিদপুর থেকে আসছে, রাকিব ভাই, এনায়েত ভাই, হবি ভাই এবং আমাদের আজিবর কাকা, সবার জন্যই দোয়া করবেন। একটা বিষয় একটু বলি, এই লোকটাকে আসলে না দেখাইলে অন্যায় হবে। সারা বছর উনি এই পুকুরটা দেখাশোনা করেন, জুলহাস ভাই, তাই না? জুলহাস ভাই, আপনার জন্য আমাদের অনেক দোয়া থাকলো। আপনি যে শুধু এসপি সাহেবের কাজ করতেছেন বিষয়টা এরকম না, আপনি কিন্তু এইখানে মাছ উৎপাদন করতেছেন, এই মাছগুলা মানুষ খাবে এবং আপনারা কোনো সার ব্যবহার করেন না। এই মাছগুলা যখন মানুষ খাবে, মানুষের আমিষের চাহিদা পূরণ হবে, কিছুটা হইলেও কিন্তু আপনারা সোয়াব পাবেন। হ্যাঁ, এবং যারা ভিডিও দেখতেছেন সবাইকেই বলবো, দেখেন দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, থাকা সম্ভবই না আসলে। কোনো দিনও আপনারা 1 তোলা সার পুকুরে দিবেন না। আমাকে একটু ধরেন তো রাকিব ভাই, ধরেন তো, এই কথাটা আমার বলা দরকার, ধরেন না। হ্যাঁ, একটু দাঁড়াই ভাই। হ্যাঁ দর্শক, অনেকেই বলে যে সার ছাড়া মাছ হয় না, সার ছাড়া নাকি প্রাকৃতিক খাদ্য হয় না। এইখানে আসেন, জুলহাস ভাই আসেন, ভাইকে একটু একটু নেই ভাই। হ্যাঁ, এবার আপনিও তো সারা জীবন শুনছেন, হ্যাঁ এখানে আসেন, দাঁড়ান। আচ্ছা, এই যে জুলহাস ভাই এই পুকুরটা দেখাশোনা করে, জুলহাস ভাই একটা কথা বলেন, আপনিও তো সবসময় শুনছেন যে সার ছাড়া মাছ হয় না, শুনছেন না? তো সার ছাড়া যে মাছ উৎপাদন করা সম্ভব, এটা বিশ্বাস হয়? বিশ্বাস, আমি নিজেই তো সাক্ষী। হ্যাঁ। সার ছাড়া কি মাছ উৎপাদন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সারা বাংলাদেশে যারা মাছ চাষ করে তাদেরকে আপনি কি বলবেন? আপনার ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। তাদেরকে আমি বলবো যে সার ছাড়া আপনারা মাছ উৎপাদন করেন। সার ছাড়া মাছের চেহারা সুন্দর হয়েছে না? এই পুকুরে মাছ কি নদীর মাছের মতো হয়েছে না? হওয়া সম্ভব না? সার ছাড়া মাছ তো টেস্ট। মানুষ টাকা দিয়ে মাছ কিনে খাবে অথচ স্বাদ পাবে না, এটা অন্যায়, এটা দারুণ অন্যায়। এই অন্যায়টা মানুষের সাথে করাই যাবে না। দর্শক, আপনারা মাছ উৎপাদন করেন, নিজেরা বড়লোক হন, কোনো সমস্যা নাই, তবে এটা মনে রাখবেন যে আপনার মাছটা পয়সা দিয়ে কিনে খেয়ে কেউ যেন প্রতারিত না হয়। এইটার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, বিষমুক্ত, রাসায়নিক সার মুক্ত মাছটা আপনার উৎপাদন করেন। এবং জুলহাস ভাই, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করে, আপনি তো মাছ চাষের সাথে টুকটাক করে অনেকদিন আছেন, আমি এসপি সাহেবের কাছে শুনেছি, তো এর আগে পরে যে মাছ চাষ করেছেন এবং আমার যে পদ্মা নদীর মাছ, এই দুইটা মাছের ভিতরে তফাৎ কি বলেন? মাছের সাথে অনেক তফাৎ। এটা ভালো। আমি সেই ফরিদপুর থেকে আসছি, এই জন্য আমাকে খুশি করার জন্য বলতেছেন? না, এটা আমি নিজেই দেখতেছি, আপনারা দেখতেছেন, সবাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, ভিডিওটা আমরা এখন শেষ করব। আমাদের মেম্বার সাহেব সব সময় আমার কাছে আসেন, আমার অফিসে বসেন, আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, বড় ভাই সেই হিসেবে উনি অনেক পরামর্শ দেন, তুমি এইভাবে করো, এটা করলে ভালো হবে। অনেক অনেস্ট মানুষ, আমাকে ওই রকম বুদ্ধি দেয় যে আসলে মানুষের জন্য কাজ করতেছো, দেখো একদিন আল্লাহ তোমাকে অনেক ভালো করবে, সারা দেশের মানুষ একসময় তোমাকে বাহবা দিবে। তো মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের অন টাইম মেম্বার, উনি যেন আরও 3 টাইম মেম্বার হইতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটা আমরা এইখানে শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। নিজেরা ভালো খাবো, অন্যকে ভালো খাওয়াবো, সবাই বলেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।